यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শতরূপে শারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ এবং অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছায় স্বামীজি সব সময় শিরোধার্য করতেন। এ সম্পর্কে তাঁর কোনো দ্বিধা, সন্দেহ বা সংশয় ছিল না। কোনো প্রশ্ন কোনো দিন স্বামীজির মনে ওঠেনি। স্বামীজির অন্যান্য গুরু ভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এ সম্পর্কে স্বামী শারদানন্দ বলেছেন, মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছেই তার সমাধান চেয়েছেন। শ্রী শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন। তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত। স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গোৎসব করবার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি? শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয়দানই তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হল। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন। কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি, তর্ক, বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজাতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন। স্বামী শারদানন্দ আরও বলেছেন, শ্রী শ্রী মা স্বামীজির কাজের উদ্দাম আবেগ যেন অনেক সময় রাশ টেনে ধরে নিয়ন্ত্রিত করতেন। কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন, কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলুড় মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন, সে কি বাবা, বেলুড় মঠ বিক্রি করবে কি? মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ, তোমারও সব বিক্রি করবার অধিকারই বা কোথায়? বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যুগ যুগ ধরে এইভাবে চলবে। তখন স্বামীজি একটু সলজ্জভাবে বললেন, তাই তো, আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম? সত্যিই তো, মঠ বিক্রি আমি করতে পারি না, সে অধিকার আমার নেই। রাজাকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দকে, মঠের অধ্যক্ষ এবং শরৎকে
অর্থাৎ স্বামী শারদানন্দকে সেক্রেটারি করা হয়েছে। এদেরই সব অধিকার। আমার অধিকার কোথায়? সে কথা যে আমার খেয়ালই ছিল না। সংঘজননীর যে কোনো আদেশ, যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা। এ সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। শ্রী মা তখন 10/2 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন। চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন। চাকরটি শ্রী মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। শ্রী মা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন। সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রী মাকে প্রণাম করতে শ্রী মায়ের বাড়িতে আসেন। শ্রী মা তখন তাকে বললেন, দেখো বাবুরাম, এই লোকটি বড় গরিব, অভাবের তাড়নায় ওরকম করেছে। তাই বলে নরেনুকে গালমন্দ করে তাড়িয়ে দিলে? সংসারে বড় জ্বালা। তোমরা সন্ন্যাসী, তোমরা তো তার কিছু বোঝো না। একে ফিরিয়ে নিয়ে যাও। স্বামী প্রেমানন্দ সভয়ে শ্রীমাকে বললেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন। শ্রীমা তখন দৃঢ় কণ্ঠে বললেন, আমি বলছি, নিয়ে যাও। সন্ধ্যার প্রাক্কালে লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয়ে ভয়ে ঢোকামাত্র স্বামীজি বললেন, বাবুরামের কাণ্ড দেখো, ওটাকে আবার নিয়ে এসেছে। সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে শ্রী মায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা তো দূরের কথা, স্বামীজি সানন্দে সে আদেশ মাথা পেতে গ্রহণ করলেন। স্বামী প্রেমানন্দকে অথবা চাকরটিকে আর একটি কথাও বললেন না স্বামীজি। মঠের দু একজন প্রাচীন সন্ন্যাসীর কাছে শুনেছি, বাবুরাম মহারাজের কাছে সব শুনে স্বামীজি মুহূর্তে শান্ত হয়ে গিয়ে সহাস্যে বলেছিলেন, ব্যাটা হাইকোর্ট চিনেছে। সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের যে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি। তিনি মনে করতেন নারী শক্তির সার্থক উদ্বোধনের উপরই সমাজ, দেশ এবং জাতির সমৃদ্ধি নির্ভরশীল। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে আসছে। ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ। স্বামীজি বলেছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। স্বামীজি তাই চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটি মঠ স্থাপন করতে। স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের। তিনি স্বামী শিবানন্দকে 1894 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন, তাঁর অর্থাৎ শ্রী মায়ের মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলে সর্বনাশ। শক্তির কৃপা না হলে ঘোড়ার ডিম হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপরে বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায়। ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে।
যে আদর্শসমূহ তিনি তাঁর জীবনচর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই অধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই চিন্তা স্বামীজিকে এমনভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করবার পথে যে কোনো প্রতিবন্ধকের, তা যতই দুরূহ হোক না কেন, তিনি সম্মুখীন হতে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট যুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিকভাবে স্ত্রীমঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন। এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে। গিরিশচন্দ্র, স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা। স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য। স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরূহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক। অবশ্য তার নির্দেশ সবসময় আমরা নিঃসংশয়ে পালন করব, কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণও তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন। স্বামী যোগানন্দ, যে পরিকল্পনা রূপায়ণে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন, তা সম্পাদন করার পথে তাঁর দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না। এই অসুস্থ শরীরেও তার মনে এছাড়া আর অন্য কোনো চিন্তার স্থান নেই। আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন। শেষে স্ত্রীমঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম, সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয় করবে, কিন্তু তোমার কাছে অনুরোধ, মাকে লোকসমক্ষে নিয়ে এসো না। তোমার কি মনে নেই, ঠাকুর আমাদের বলেছিলেন, তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না। ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে। তাই ভাই, তোমার কাছে আমার একান্ত অনুরোধ, মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না। আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে সহাস্যে বললেন, মন্ত্রী, তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময়েই এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস। মাকে আমি এসবের মধ্যে আনব না। তার যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন। তাকে নির্দেশ দেওয়ার আমরা কে? বরং তার আশীর্বাদেই আমরা সব কিছু সম্পন্ন করতে পারি। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।